আমার নাম ইসমাইল। আমি একজন প্রবাসী। আমার জীবনে একটি সত্য এবং বাস্তব ঘটনা আছে, যা কিনা আমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে। আমি আগে খুবই সাধারণ এবং খুবই গরিব একজন বালক ছিলাম, যে কিনা দিন আনতো দিন খেত যখন গ্রামে ছিলাম। তারপর কিছু টাকা জমিয়ে ঋণ করে পাড়ি জমালাম বিদেশের মাটিতে। এখানে আসার পর সব কিছুই ঠিকঠাক ছিল। টাকা পয়সা বাড়িতে পাঠাতে হতো, নিজে খেয়ে না খেয়ে এখানে কাজ করতাম, দিনরাত কাজ করতাম, ওভারটাইম করতাম এবং এরকমভাবেই বছর পর বছর চলতে শুরু করে। আমার বয়স যখন মাত্র 17 বছর, তখন আমি এখানে আসি এবং আসার পর থেকেই হাড় ভাঙা মেহনত করে আমি এখানে জীবন জীবিকা এবং বাড়িতে টাকা পয়সা পাঠিয়েছি। কিন্তু কে জানতো নিয়তি আমার কপালে কি লিখে রেখেছে এবং কিভাবে আমি এমন কোনো মাখলুকাতের সঙ্গে দেখা করতে পারবো যারা কিনা এই জগতের কেউ না, যারা কিনা আমাদের জগৎ থেকে ভিন্ন কোনো জগৎ থেকে আসা এক অশরীরী, এবং তারা চাইলেই যে কোনো ধরনের রূপ পরিবর্তন করতে পারে, মানুষ হোক অথবা পশু পাখি হোক। আমি বলছি জিন জাতির কথা, যেই জাতি আমাকে দেখা দিয়েছিল এবং যার সঙ্গে আমার দেখা হয়েছিল সে ছিল একজন সুন্দরী পরী, যে কিনা একজন মেয়ে জিন ছিল। এবং শুরুতে তার সঙ্গে আমার যখন পরিচয় হয় তখন আমি জানতামই না যে সে কোনো একটা পরী ছিল। একদিন কাজের সাইড থেকে ফেরার পথেই মূলত তার সঙ্গে আমার দেখা হয় এবং সে আহত অবস্থায় এক কোণে পড়েছিল। আমি যে বাড়িতে থাকতাম বা যে মেসে থাকতাম বাঙালি সমাজে, সেখানে আমরা এক রুমে 6 জন থাকতাম। এক রুমের মধ্যে তিনটা করে খাট ছিল, সেই খাটের একটা খাটে আমি ঘুমাতাম। সেহেতু সেই মেয়েটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো স্কোপ ছিল না। আমি তাকে সেখান থেকে নিয়ে যেতে পারিনি, তবে তাকে যতটুকু সেবা দিয়েছিলাম তাতেই সে অনেক খুশি ছিল। শুরুতে আমি ভেবেছিলাম সে হয়তো এই দেশেরই কোনো মেয়ে, কারণ এদেশের মেয়েগুলো দেখতে এরকমই হয়, বোরকার নিচে থাকে, অতি সুন্দরী এবং যুবতী তরুণী। তবে আমি ভনক্ষণও জানতাম না যে এ কোনো জিন জাতি এবং জিনের মেয়ে। আমি আজকে শোনাবো আমার জীবনের ঘটনা, যা কিনা আমার সঙ্গে ঘটেছিল। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে নিয়মিত শুনতে বেশ ভালোই লাগছে। যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে যারা আমাদের ফেসবুক গ্রুপে এখন পর্যন্ত জয়েন হননি, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান, এবং যারা আমাদের ফেসবুক পেজ লাইক করেননি, সেখানেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি, সেখানেও আপনারা চাইলে লাইক করে আসতে পারেন। আমাদের এই দুটোরই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই সঙ্গে আমাদের বাকি চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের জীবনের ঘটনায়। ছোটবেলা থেকেই দারিদ্রতা দেখে বড় হয়েছি। আমরা মোট 8 ভাই বোন। আমার আব্বা পেশায় কৃষক ছিল, তিনি আমাদেরকে এই কৃষি কাজ করেই লালন পালন করেছে। আমার ছোটবেলা থেকেই শখ ছিল বিদেশে যাওয়ার। আমি পড়াশোনা তেমন একটু করতে পারিনি, কারণ এত বড় একটা পরিবারে খেয়ে না খেয়ে আমাদের জীবন যেত। সকালে খেলে দুপুরে কী খাবো তার কোনো হিসাব থাকতো না, এরকম করেই আমাদের সংসার চলতো। আর আমি এর বাড়ি ওর বাড়ি কাজ করে দুমুঠো খাবারের জন্য কাজ করে বেড়াতাম। এভাবেই আমার দিনকাল কাটতো। আমি যখন একটু বড় হতে শিখলাম বা একটু বুঝতে শিখলাম, ওই মুহূর্তে আমি বড় বড় কাজ করতাম। দূরে গিয়ে ইটের ভাটায় কাজ করতাম, রাস্তার কাজ করতাম, মানুষের জোগাল দিতাম, দিন মজুরের কাজ করতাম। সব ধরনের কাজ করেই মোটামুটি আমার অভ্যাস ছিল, কারণ আমি তো গরিবের ছেলে। একটা সময় সেই সুযোগটা চলেই আসলো। আমার বয়স তখন 17 কি 18। সেই সময়টা আমাদের এক ভাই, তিনি মূলত দুবাইতে থাকেন, এবং তিনি আসার পর বললেন যে তুই কিছু টাকা গোছা, তোকে আমি নিয়ে যাবো সেখানে, তুই ছেলেটা ভালো আছিস। আমি জানি না কি এমন ভূত চেপেছিল সেই সময়টাতে। আমি অনেকটা মেহনত করে, অনেক কষ্ট করে কিস্তি থেকে লোন নিয়ে সমস্ত টাকা পয়সা জমিয়ে ভাইয়ের কাছে দিলাম। তিনি আমাকে বিদেশে যাওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুত করে দিলেন। তবুও কম টাকা লেগেছিল না, সম্পূর্ণ টাকায় ধারের ছিল। কিছু টাকা গচ্ছিত ছিল যা আমি জমিয়েছিলাম এই বিদেশে যাব বলেই, তবে এরকম সুযোগ চলে আসবে কখনো ভাবতে পারিনি। আমি সমস্ত কিছু গুছিয়ে সেই 18 কি 17 বছর বয়সে আমি বিদেশে চলে আসলাম। এখানে আসার পরও ঝামেলা কম পোহাতে হয়নি। 3 মাসের ভিসা নিয়ে এসেছিলাম, ওয়ার্ক পারমিট ভিসা। তারপর সেটাকে বাড়াতে গিয়ে অনেক কাহিনী করতে হয়েছিল। আরও প্রায় অতিরিক্ত কিছু টাকা লেগেছিল, যেই টাকা আমাকে দিতে অনেকটা কষ্টই হয়েছিল। কষ্টের সময়টা হয়তো খুব দীর্ঘ হয়, আমি সেটা জানি, এবং এখানে আসার পর প্রথম 2 বছর খুবই দীর্ঘ সময় আমি পার করেছি। এত পরিমাণ কষ্ট আমার লাগতো এই কাজগুলো করতে। প্রায় দিনের ভেতরে 14 ঘন্টা আমি কাজ করতাম,
আর বাকিটা সময় খাওয়া দাওয়া এবং ঘুমের পেছনে ব্যয় হয়ে যেত। আর বাড়িতে ঋণের টাকা পরিশোধ করতে হবে, এদিকে আবার এই আকামাতুরির জন্য আরও কিছু সমস্যা ছিল, সেই ঝামেলাগুলো মেটালাম। যাই হোক, শেষমেশ 2 বছর পর আমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ তখন আমি সম্পূর্ণ ঋণের বোঝামুক্ত ছিলাম এবং এই দেশে আরও প্রায় 7 বছর থাকার পারমিট আমার ছিল। মাঝখানে হয়তো একবার দুবার কোনো একটা কাহিনী করতে হবে, তবে সেটা সেই ভাই জানতো। সেই ভাইয়ের নাম ছিল সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই আমাকে অনেকভাবেই উপকার করেছে এবং তার কথা আমি কখনোই ভুলব না। তিনি মূলত আমার লাইফ গড়ে দিতেই সাহায্য করেছিল। আমি সেখানে আসার পর প্রথম 2 বছর ঋণের দায় মেটাতে এবং এটা ওটা মেটাতেই আমার টাকা পয়সা সব খরচ হয়ে গেল। এবং আমি শুরুর দিকে ওই যে বললাম যে যেখানে থাকতাম, এক রুমের ভিতরে 6 জন থাকতাম আমরা প্রবাসী, এবং সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া এগুলোই ছিল। সব মিলিয়ে আমাদের জীবন কেমন সেটা আপনারা সকলেই জানেন। এরকমভাবেই আমাদের সময়টা কাটছিল ওইখানে। এক পর্যায়ে আমি ওইখান থেকে যে কাজের সাইডে কাজে যাই, সাধারণত আমার বেশিরভাগ সময় নাইট ডিউটি থাকে এবং নাইট ডিউটি করে বাসায় ফিরি। আমি যেখান থেকে বাড়ির দিকে ফিরি সেখান থেকে হচ্ছে গিয়ে কোম্পানির বাস থাকে বাড়িতে পর্যন্ত, মানে যেখানে আমরা থাকি সাইট পর্যন্ত আমাদেরকে দিয়ে যায় এবং ওইখান থেকে আমি আমার ঘর পর্যন্ত ফিরে যাই আর কি। তো আমি যে টাইমটাতে যাই কাজ করার জন্য, সেই টাইমটাতে আবার কোম্পানির যে গাড়ি আছে গাড়ির টাইমিং মিলে না আর কি। আমি এমনি টাইমে ওভার টাইম করি যেহেতু, সেহেতু কোম্পানির গাড়ির সাথে তো আমার টাইমিং মিলবে না। আমি ওভার টাইমিং করতাম, প্রায় বললাম যে 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা ডিউটি করতাম, কারণ ওই যে আমার টাকার প্রয়োজন। তো ততদিনে প্রায় 3-4 বছর হয়ে গেছে বিদেশের মাটিতে আমি, এবং বাড়িতে আসার কথা কখনো চিন্তাও করি না, কারণ আমার বাপ মা, আসলে প্রবাসে গেলে বাপ মাও যে আপন হয় না সেটা আমি সেখানে যাওয়ার পর বুঝতে পারলাম। এটা কিসের জন্য বলছি, আমি যখন প্রথমবারের মতো বাড়িতে গেলাম 5 বছর পার হওয়ার পর, আমি আমার বাড়িতে যত কিছু করছিলাম আর কি তৈরি করার, বাড়ি করার জন্য টাকা দিছি। আমি 3 বছর টানা টাকা দিছি বাড়ি কেনার জন্য। আব্বা বলছে সে নাকি জমি রাখবে, সে জমি রাখার জন্য পর্যন্ত আমি টাকা দিছি, খেয়ে না খেয়ে আমি টাকা দিছি বাড়িতে। তো ওই অবস্থায় আমি যখন 5 বছর পর বাড়িতে গেলাম সর্বপ্রথম, সেখানে যাওয়ার পর আমি দেখলাম কি যে বাড়িটা যে বানাইছে সেই বাড়িটা আমাদের যে পুরান ঘর ছিল সেই পুরান ঘর ভেঙে সেই জায়গা বানাইছে, এবং সেই বাড়িতে আমার বড় ভাইরা ভাবিরা তারা থাকতেছে, আর আমার যে বোন ছিল সে থাকতেছে পুরান ভাঙা ঘরে, আমার আব্বা আম্মা পুরান ভাঙা ঘরে থাকতেছে। তবে আব্বাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আব্বা তোমরা এই ঘরে কিসের জন্য? আমি তো ঘর বানাইছি আমার জন্য, আমার ঘরে তুমি থাকবে, বোনরা থাকবে, যারা যেসব বোনদের বিয়ে হয় নাই তারা থাকবে। আমার তখন 2টা অবিবাহিত বোন ছিল, তাদেরকে বিয়ে দিতে হবে। তো আব্বা বলতেছে যে আমরা তো সমস্যা নেই, আমরা মানায় নিতে পারবো। তা আমি তখন আব্বারে বললাম যে ঘর বানাইছি আমি, তাহলে আমরা মানে কি, এটা তো আমার টাকায় ঘর। তো এই কথা শোনার পর আমার যে মেজো ভাই আর বড় ভাই ছিল তারা বলতেছে তোর টাকার ঘর মানে, ঘর দিছি আমরা। তো এই কথা শুনে তখন আমার আব্বার কাছে আমি বললাম যে আব্বা তুমি এটা কি বলতেছো, এই যে 3 বছর তোমাকে এত এত টাকা দিলাম তোমাদের খাওয়ার জন্য, পড়ার জন্য, সমস্ত কিছু করার জন্য, অথচ তোমরা আমাকে বলতেছো যে ঘর আমার না, ঘর তাদের, এটা কি? মানে আমি বুঝলাম না, এই যে এত টাকা দিলাম, লাখ লাখ টাকা দিলাম, কোনো টাকার হিসাব তো আমরা মিলাইতে পারতেছো না। তো যে এক প্রকার ভাইয়েরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, এবং আব্বাও আমার সঙ্গে বলে কি যে ঘর কি সরে যাচ্ছে নাকি, ওরা থাকতেছে থাক। তো আমি বললাম কি যে আমার ঘরে কেউ থাকতে পারবে না, তারা এরকমভাবে আমাকে কেন বলবে, আমি টাকা দিচ্ছি অথচ। তো পরবর্তীতে আমার ছোটো বোনের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল। ছোটো বোন ও আমাকে বলছে যে আসলে ওরা আগে থেকেই প্ল্যান করতেছিল যে তোর এই ঘরে উঠতে দিবে না, এই যে তুই বিল্ডিং করছিস সেই বিল্ডিংয়ে উঠতে দিবে না, কারণ ওরা এখানে 1-2 লাখ টাকার মতো মানে ঢালছে, আর বাকি সব টাকা তোর। তো 1-2 লাখ টাকা ঢেলে ওরা মনে করতেছে যে এই ঘর ওদের হয়ে গেছে, তো তুই বিদেশ থেকে চলে আয় একবারে, এসে তোর ঘর তুই দখল কর, না এই ঘর তুই পাবি না। তাই বললাম কি যে আমি বিদেশের থেকে চলে আসলে আমি ইনকাম করে খাবো কি, সব টাকাতে কয়েকদিন বাড়িতে দিয়ে দিয়েছি। তো ওইবার যাওয়ার পরে আমি মনে এত পরিমাণ কষ্ট পাইছিলাম, আমার আম্মা পর্যন্ত আমাকে আর কি ওরকমভাবে করতো না। আমি কিন্তু আম্মাকে অনেক টাকা দিছি, যখনই যা চাইছে ভাইরা ভাইপোরা তারপরে ভাতিজিরা যখন যা টাকা চাইছে সব দিছি আমি, কিন্তু তাও আমার এই বাড়িতে কোনো দাম নাই। তো একটা জিনিস আমি বুঝতে পারতাম যে মানে এই পুরো বাড়িটা আমার টাকার উপরে চলতো, আমি টাকা পাঠাইলে এই বাড়িতে রাজভোগ মনে করুন হাতি মেরে খাইতো, এরকম একটা অবস্থা। তো আমি চলে আসার পর বোধহয় এদের অনেক অসুবিধা হইতে শুরু করলো। এদের আমি অল্প কিছু টাকা নিয়ে আসছিলাম, আমি তো জানি যে বাড়িতে সব কিছুই আছে, আর এত টাকা আমি নিয়ে কী করব। আর তাছাড়া আমার গচ্ছিতে কোনো টাকা ছিল না। তো বাড়িতে যে কয় টাকা নিয়ে গেছিলাম, তো ওই কয় টাকা ফুরাই যাওয়ার পরে আমি আসলে আসল চেহারা দেখতে পাইলাম যে এখানকার মানুষের আসল চেহারা কী হইতে পারে। তো তারা বলতেছে আবার ফিরে যা, এখান থেকে কি করবি, কাজে যা, হেনতেন এরকম কথাবার্তা আমাকে বলতে শুরু করলো। তো আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম সেইবার। তারপর থেকে আমি আসলে বাড়িতে যাওয়ার চিন্তাও করি না।
কখনো করবও না, কারণ ওই বাড়িতে আসলে কেউ নাই যে বাপ পর্যন্ত আমাকে এরকমভাবে, মানে আমার টাকায় ও চলে আমার বলে কি যে তুই চলে যা, এখানে কিসের জন্য আসছিস। আমার বাড়িতে আমার বড় ভাইরা থাকে। তো এই জিনিসগুলো দেখে তখন আমার খুব কষ্ট লাগে, খুব বেশি কষ্ট লাগে। আমার ছোটো বোন বলে কি যে ভাই তুই চলে যা, তুই আর এখানে আসিস না, আমার তো বিয়ে দিলে আমি চলে যাব, এই আর কি। আমি ছোটো বোনের জন্য বিয়ের জন্য গহনা টহনা বানিয়ে নিয়ে গেছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার দায়িত্ব তোর প্রতি শেষ, তুই গহনাগুলো রেখে তোর বিয়ে শাদী যা করার ভাইরা যখন দিয়ে তুই করে নিস, আমি আর এই বাড়িতে কখনো দিন আসবো না। তো ওই যে 5 বছর কাটায় আমি যখন বিদেশের মাটিতে আবার ফিরে আসলাম দুবাই, আসার পর আমি চিন্তা করলাম যে আর আমি কখনো যাব না এবং আমার নিজের জন্য বাঁচবো আমি। তো তারপর আমি বাড়িতে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিলাম, টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিলাম বাড়িতে। তো আমি জানি যে বাড়ির অবস্থা কী এবং তারা কীরকমভাবে আমার সঙ্গে ট্রিট করে এবং কীরকমভাবে আমাদেরকে চায়। তো খুব কষ্ট পেয়ে সেবার আমি ফিরে এসেছিলাম আমার মূল জায়গায় যেখানে আমি থাকতাম। আসার পর অনেক কষ্ট করে আমি কাজ করতাম, আমি খেয়ে না খেয়ে বাড়িতে টাকা পাঠাইছি, পান্তা ভাত পর্যন্ত খাইছি, একদম শুকনো মরিচ দিয়ে ভাত খাইছি। তো যাই হোক, আমি ভাবলাম যে এরকম আর কোনো কিছু করবো না। তো ওই যে একটা জিনিস, একটা কথা আছে না, একটা বিষয় যে আসলে সুখে থাকলে মানুষ ভালো বেশি দিন সুখে থাকতে পারে না। আমি এখানে আসার পর, ফিরে আসার পর মেবি 4 মাস বা 5 মাস কাজ করছি। কাজ করার পরে হঠাৎ করে আমাদের যে কোম্পানিতে আমি কাজ করতাম সেই কোম্পানি আচমকা বন্ধ হয়ে গেল আর কি। মানে ওই বিল্ডিং নির্মাণ আচমকা বন্ধ হয়ে গেল ওই কোম্পানির, এবং ওই কোম্পানি হচ্ছে গিয়ে লসে চলতেছিল বেশ কয়েকদিন ধরে। তো ওই কোম্পানি আচমকা বন্ধ হয়ে গেল। এখন বন্ধ হয়ে যাওয়ার পর সালাউদ্দিন ভাই যে ছিল সে নিজেও বিপাকে পড়লো, কারণ সে ছিল এখানকার সাইট ম্যানেজার, খুব বড় পদে ছিল, তারও ইনকাম বন্ধ হয়ে গেছে। এখানে আমরা যতজন কাজ করতাম প্রত্যেকের ইনকাম বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় খুবই কষ্ট করে আসলে আমার চলা লাগতেছিল। মূলত যেখান থেকে ঘটনাটা ঘটে আমি সেখান থেকে বলতেছি। এই পর্যন্ত হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বললাম যে কি ঘটেছে আমার সঙ্গে এবং কিভাবে আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি আর কি। তো আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে তো ভাড়া দিতে হবে, টাকা পয়সা নাই। বাড়িওয়ালা বলে দিছে, স্যার জানাই দিছে যে তোমরা যদি থাকো তাহলে টাকা পয়সা দিয়ে থাকবা, মেসেও টাকা বাকি পড়ছে। আর আমার তো অত পরিমাণ গচ্ছিত টাকা ছিল না, আমি বাড়িতে সব টাকা দিয়ে দিছি। আর কিছু টাকা আমি যে 3-4 মাস এসে গুছাইছি, ওই টাকাগুলো দিয়ে আমি প্রথম 1 মাস 1.5 মাস খাইছি আর কি। আর এখানের বাড়ির খরচা অনেক বেশি, আর তাছাড়া বাইরে গেলেও তো আমাকে কিছু খরচাপাতি রাখতে হবে। এদিকে কাম নাই 1.5 মাস, আমি এখন কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। সালাউদ্দিন ভাই একদিন ডেকে বললো যে তুই দেশে চলে যা, এইখানে আসলে আর কি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আসলে যে কোম্পানির আন্ডারে আসছে সেই কোম্পানি যদি এরকম আমাদেরকে ছেড়ে দেয়, কিছু করার নাই, আসলে চলে যেতে হবে এখন। 5 বছরে যা গোছাইছিস 5-6 বছরে ওইগুলো নিয়ে বাড়িতে যা। তাই আমি তখন তারা বললাম যে ভাই আমার কাছে গচ্ছিত কোনো টাকা নাই, সব টাকা বাড়িতে দিয়ে দিয়েছি বাড়ি তৈরি করার জন্য, তারপর জমি কেনার জন্য। তো বাড়িতে গিয়ে দেখি জমি আসলে আব্বার নামে না, জমি হচ্ছে গিয়ে কিনছে হচ্ছে গিয়ে বা ভাইদের নামে এবং আব্বার নিজের নামে আর কি, এবং তিনি আসলে আমাকে জমি দিবেন না, এই জাতীয় কোনো কিছু আর কি। তো সব কিছু আমার জলে চলে গেছে, আসলে আমার কিছু বলার নেই। তো সালাউদ্দিন ভাই এই পর্যায়ে আমাকে অনেক হেল্প করছিল। তো সেদিনকে রাতে আমি মূলত হচ্ছে গিয়ে ওই কাজের জন্য এক জায়গায় গেছিলাম, ওই পার্ট টাইম কাজ করতাম এক জায়গায়। তো সেইখান থেকে আমি ফিরতেছিলাম গভীর রাতে, যেদিন মূলত আমার সঙ্গে ঘটনাটা ঘটে। ফিরতেছি, তো আমি যে সাইড দিয়ে ফিরতাম ওই সাইডের জায়গাটা হচ্ছে শুনশান ছিল, নীরব, রাস্তার পাশে একটা রাস্তা, সেখান থেকে আমরা আমাদের মূল বাড়ি পর্যন্ত আসতাম। তো ওই জায়গাতেই আমি আসতেছিলাম। আসার পথে হঠাৎ করেই আমি খেয়াল করলাম যে গাছের গোড়ায় কেউ একজন বসে কান্না করতেছে, এবং কেউ একজন বসে আছে ওইখানে গাছের নিচে, এবং তার শরীরের মধ্যে এক ধরনের ঘ্রাণ আছে, যে ঘ্রাণটা খুবই মিষ্ট স্বাদ এবং খুবই মিষ্ট ঘ্রাণ। সে ওইখানে বসে কান্না করতেছে এবং তার শরীরে বেশ খানিকটা ক্ষত বা আহত অবস্থায় রয়েছে। তো আমি সেখানে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে, সাধারণত এই দেশের মেয়েরা এরকমভাবে গাছের গোড়ায় বসে থাকে না, বা খুব বেশি বিপদে না পড়লে বা আশ্রয়হীন না হয়ে পড়লে এরকমভাবে থাকে না, আমি দেখি নাই আজ পর্যন্ত। তো আমি তখন তাকে গিয়ে জিজ্ঞেস করলাম। সে সাদা রঙের একটা বোরকা পরা, তার মুখে নাকাব দেওয়া, চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছিল, এবং যে নাকাবটা পরেছে সেটা জালি রকমের নাকাব ছিল। তো সেই নাকাব আমার দিকে যখন সে উঁচু করে চোখ তুলে তাকালো, তার চোখগুলো ছিল একদম বিড়ালের মতো এবং খুবই সুন্দর চোখ, এবং তার শরীরের কিছু অংশ ক্ষত ছিল, বোরকার কিছু জায়গায় ছেঁড়া ছিল, এবং সে সেখানে বসে বসে কান্না করতেছে। তা আমি তখন তাকে বললাম যে কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কিসের জন্য, আপনার কি হয়েছে? মেয়েটি তখন আমাকে উত্তর দিল যে আপনি কে এবং আপনি এখানে কি করছেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিভাবে? আমি তখন বললাম দেখতে না পারার কি আছে, আপনি যেখানে বসে কান্না করতেছেন না, আর আপনার শরীরের অবস্থা কিসের জন্য, আপনার কি কোনো সমস্যা? তো মেয়েটি তখন অবাক হচ্ছিল আমার দিকে তাকিয়ে। আমি তখন বললাম যে আপনার কি কোনো সমস্যা বলুন। তো মেয়েটি কোনো কথা বললো না, উত্তর না দিয়ে হা করে আমার দিকে তাকায় আছে। তো সে আমাকে বলতেছে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? তো আমি বললাম হ্যাঁ, দেখতে পাবো না কিসের জন্য, আপনার শরীরের এই অবস্থা কেন, আর হাতে ক্ষত কিসের জন্য?
সে তখন বলল যে আমাকে এখান থেকে বাঁচান, আমি আসলে খুবই একটা বিপদে পড়েছি, ও আবার এখানে চলে আসবে, ও আমাকে এখানে বেঁধে রেখে গিয়েছে। তো আমি তখন বললাম যে আপনার শরীরে তো কোনো বাধার দড়ি টড়ি আমি দেখতে পাচ্ছি না, বেঁধেছে কোথায়? তো সে তখন বলল যে আপনি সেটা দেখতে পারবেন না, আমি চাইলে এখান থেকে নড়তে পারবো না, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু কিভাবে সেটা আমি তো বুঝতে পারতেছি না। তো সে তখন বলল যে আপনি শুধুমাত্র আমাকে স্পর্শ করুন, তাহলেই আমি এই শেকল থেকে মুক্তি হতে পারবো। তাই আমি বললাম মেয়েটা কি পাগল হয়ে গেছে না, কি উল্টোপাল্টা কথা বলতেছে। তাই বলে মেয়েটা আমাকে ধমক দিয়ে বলল আমাকে স্পর্শ করতে বললাম না। আমি তখন মেয়েটার শরীরে হাত দিলাম। তার শরীরটা ছিল একদম ব্যাঙের শরীরের মতো ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা শরীর আজ পর্যন্ত আমি কারোর দেখিনি বা কোথাও দেখিনি। তো সে তখন আমাকে, যখন আমি তাকে ধরলাম, ধরার পর তার সেই নরম হাত এবং ব্যাঙের মতো শরীর, যদিও ভেজা ছিল না কিন্তু খুব ঠান্ডা এবং খুব নরম শরীর ছিল, ধরার সঙ্গে সঙ্গেই সে তখন বলল যে চলো। এই কথা বলেই চলো বলে সে আমার সঙ্গে দৌড়াতে শুরু করলো পাশ দিয়ে। আমি যত দ্রুতই দৌড়াচ্ছিলাম না কেন, আমি জানি না এই মেয়েটার শরীরে এত শক্তি কিসের জন্য, মেয়ে মানুষ এরকম দৌড়াইতে পারে আমি আসলে জানা ছিল না আমার। তো সে আমার সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। তো অনেকটা পথ দৌড়ানোর পর আমি যখন সেখানে আমার বাড়ির কাছাকাছি আসলাম যেখানে আমি থাকি, আমি তখন বললাম যে আমি তোমার বাড়িতে চলে এসেছি, আমি আসলে এখন ঘরে ফিরবো, আমি আজকে অনেকটা কাজ করে এসেছি, খুব ক্লান্ত লাগছে, আর তাছাড়া খাইওনি কিছু, ক্ষুধা লেগেছে খুব। তো মেয়েটি তখন বলল যে আমি আপনাকে খাওয়াবো, কোনো সমস্যা নেই, আর আপনি আজকে আমার সঙ্গে থাকুন, আমি নিরাপদে আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দয়া করে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমি। তাই আমি তখন বললাম যে কিন্তু আমি তো চাইলে আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমার বাড়িতে আমি অনেকজনের সঙ্গে শেয়ার করে থাকি, রুম শেয়ার করে 6 জন থাকি আমরা এক রুমে। তো মেয়েটি বললো আপনার রুমে আমার যাওয়া লাগবে না, আপনি আমার সঙ্গে আজকে থাকুন, এই পাশেই একটা পুরাতন বাড়ি আছে, এই বাড়িতে আমার সঙ্গে থাকুন, আপনি আমার সঙ্গে থাকলে ও আমার কাছে আসবে না বা আমাকে ক্ষতি করবে না। তাই আমি তখন বললাম কি বলছেন, আপনি একটা মেয়ে মানুষ, আপনার সঙ্গে আমি থাকবো কিভাবে? তো মেয়েটি তখন বললো যে দয়া করুন প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। তো আমি আসলে মেয়েটার চোখের সেই ছলছলানি দেখে আমি আসলে একটু মন গড়লো আমার। তারপর মেয়েটা তার মুখের নাকাপটা সরালো। এরপরে আমার মনটা আরও বেশি গলে গেল, কারণ তার এত সুন্দর রূপ এবং চেহারা যে তার দিকে তাকালে যে কোনো পুরুষ টাসকি খেয়ে যাবে। ঠিক আমার অবস্থাও একই রকম, আমি তার দিকে তাকিয়ে মনে করেন যে একদম টাসকি খেয়ে যাওয়ার মতো। সে তখন আমাকে বলল যে কি ব্যাপার, তাকিয়ে আছেন কিসের জন্য? আমি হা করেই তার দিকে তাকিয়েছিলাম। তার গালের কাছে একটা ক্ষত ছিল, হাতের কিছু কিছু জায়গায় ক্ষত ছিল। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে থাকছি, কিন্তু এই বাড়িটার মধ্যে মানুষজন থাকে না? তখন সে বলল না, এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এখন পর্যন্ত হয়নি, পরিত্যক্ত অবস্থায় আছে, এইখানে সম্ভবত কেউ আসবে না, কোনো মানুষ আসবে না, আপনি আজকে আমার সঙ্গে দয়া করে থাকুন, থাকলেও আমাকে খুঁজে পাবে না বা আমার কাছে আসবে না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে নিশ্চয়ই বিশেষ কোনো কিছু। তা আমি তাকে বললাম যে দেখতে পাচ্ছি মানে কি, আপনি কোনো ভূত প্রেত নাকি? মেয়েটি কোনো কথার উত্তর দিল না, সে বলল যে না এমনিতেই বলেছি। তারপর মেয়েটি ওইখানে দোতলার ড্রাম ছিল, কিছু কনস্ট্রাকশন বিল্ডিং কিছু ড্রাম থাকে, তো সেই ড্রামের উপর উঠে বসলো এবং বসে বলল কি যে আপনার নাম কি? তো আমি তখন বললাম আমার নাম ইসমাইল। তো সে তখন বললো যে বেশ ভালো নাম, এরকম নামের আগে আমি শুনি নাই। তাই আমি বললাম যে আপনার নাম কি? সে তখন তার নাম বললো এবং তার নাম ছিল হচ্ছে বিলকিস। এইরকম নাম এখনকার যুগে একদমই শোনা যায় না, আমি কোথাও দেখিনি এরকমভাবে। তো আমি বললাম কি যে বিলকিস, এটা আমার কেমন নাম, এরকম নাম তো আজকালকার যুগে দেখা যায় না। তো সে তখন বললো যে আমার নাম বিলকিসি। তো আপনি এত রাত্রেবেলা কোথায় যাচ্ছিলেন, আর আপনার শরীর এরকম ময়লা পরিত্যক্ত অবস্থায়? তো আমি তখন বললাম আমি কাজে গিয়েছিলাম, আমি এখানে কাজ করি। তো ওই অবস্থায় ওই মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল যে আপনার যে ভাষা এবং আপনার যে চেহারা সেটা তো এই গোত্রের অঞ্চলের সঙ্গে মেলে না। তো আমি তখন বললাম যে হ্যাঁ মেলে না, কিন্তু আপনাকে দেখে তো এইখানের লোকজনই মনে হচ্ছে, আপনি বাংলা ভাষা জানলেন কিভাবে? সে তখন বলল যে আমরা সব কিছুই পারি, আমাদের মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে যা দ্বারা আমরা যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, সে তো আমাদের কোনো সমস্যা হয় না। আমি বললাম আপনি আরবি জানেন, এইখানের ভাষা জানেন? সে তখন বললো সেটা তো অবশ্যই জানি। তারপর সেই ভাষায় আমার সঙ্গে কথা বলতে শুরু করলো, একদম হুবহু এখানের মানুষজন যেরকমভাবে কথা বলতো সেরকমভাবেই। মেয়েটির বাংলা একটু ভাঙা ভাঙা ছিল, একদম পুরোপুরি শুদ্ধভাবে বলতে পারতো না, তবে সে বাংলা বলতো। কীভাবে শিখছে বা আমার সঙ্গে কথা বলতেছে কীভাবে সেটা আমি যেন বুঝতে পারছিলাম না। আমি তখন তাকে বললাম যে আপনি সত্যি কি কোনো বিপদে পড়েছেন? কী বিপদে পড়েছেন আমি কি জানতে পারি? মেয়েটি বললো আমি সব জানাবো, আপাতত আমি একটু বিশ্রাম করব, আমার শরীরে বেশ খানিকটা জায়গায় ক্ষত আছে, বিশ্রাম করলে সকালের আগে ক্ষতগুলো ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম যে আপনি একটু অপেক্ষা করুন, এখান থেকে আমার বাসাটা একদমই কাছে, আমি যাব আর আসবো, এখান থেকে ওই ক্ষত ঠিক করার কিছু ওষুধ আছে, আমি সেগুলো নিয়ে আসি, আপনার এগুলো ঠিক করে দিব। মেয়েটি বললো না দরকার নেই, আপনি এখানেই থাকুন, আমার কাছে একদমই যাবেন না।
বেশ খানিক্ষণ পর সে যেতে রাজি হলো, আমার সঙ্গে সঙ্গেই গেল, আমার বাড়ির বারান্দা পর্যন্ত গেল। আমি সেখান থেকে আমার ড্রেসটা চেঞ্জ করলাম, যে ড্রেসটা পরেছিলাম, একটু হাত মুখ ধুলাম, ধুয়ে তারপর আমি সেই ওষুধের ইয়েটা নিলাম এবং তুলা নিলাম, নিয়ে আমি মেয়েটার সঙ্গে আবার সেখানে চলে গেলাম। তো সেখানে যাওয়ার পর আমি মেয়েটার হাতে একদম কাঁধের এখানে, তার শরীরটা খুবই সত্যি সুন্দর ছিল। আমি আসলে এত সুন্দর শরীর এবং সাদা ধবধবে শরীরে আজ পর্যন্ত কোথাও দেখিনি। মেয়েটার যেসব জায়গায় ক্ষত ছিল সেসব জায়গাগুলো আমি ঠিক করে দিতে লাগলাম, ক্ষতগুলো। এবং আঁচড়ের দাগ ছিল, এরকম আঁচড় কে দিয়েছে আমি বুঝতে পারছিলাম না। আমি তখন বললাম তাকে, আঁচড় কে দিয়েছে? সে তখন বললো যে আমার এক শত্রু আছে, সেই শত্রুর কবলেই পড়েছিলাম আজকে। যাই হোক, আজকে আপনি আমাকে উপকার করেছেন, এর প্রতিদান আমি আপনাকে অবশ্যই দিব। আমি কখনোই এর উপকারের প্রতিদান আমি দিতে ভুলি না। আমি অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবো। তো যাই হোক, সে তখন ওইখানেই, ওই পাশেই একটু জায়গা ছিল, সেখানে চুপচাপ শুয়ে পড়লো। আমি তখন সেখানে বসে রইলাম। তো বেশ খানিকক্ষণ পর মেয়েটা উঠে বললো যে আপনার না ক্ষুধা লেগেছে, দাঁড়ান আমি খাবারগুলো দিচ্ছি আপনাকে। তো সে আচমকা ওই পাশ থেকে জাস্ট ঘুরে আসলো। ঘুরে আসার পর আমি দেখলাম তার হাতে বড় একটা থামসার মতো প্লেট, তারপর একটা গ্লাসে শরবত রাখা, একটা গ্লাসে পানি, আর তারপর বড় একটা আস্ত মুরগি, সুন্দর ঘ্রাণ আসতেছে একদম গরম গরম। তারপর তখন বললাম, এটা কোত্থেকে নিয়ে আসলেন? এটা এখানে কি আপনার বাড়ি নাকি? অদ্ভুত তো। সে বললো, কোনো কথা না, চুপচাপ খেয়ে নিন, আমি আসলে এখন বিশ্রাম করব, আপনি এখান থেকে কিন্তু যাবেন না, আমার কিন্তু খুব ভয় লাগছে। আমি বললাম, না যাবো না, আমি গেলে তো চলে যেতাম, আমি এখানে বসে থাকতাম না। তারপর আমি সেই জিনিসগুলো খেলাম আস্তে আস্তে। সত্যি খুব সুস্বাদু ছিল খাবারগুলো। আমি জানি না মেয়েটা কোত্থেকে নিয়ে আসছে খাবারগুলো। অনেকক্ষণ পর বিলকিস যখন ঘুমায় গেছে, আমি বিলকিসের দিকে তাকায় আছি। বিলকিসের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল হঠাৎ করে, মানে চকচক করতেছে। এখানে একটা লাইট ছিল, ছোট বাল্ব ছিল, সেই বাল্বের আলোতে ওকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওর চেহারাটা এত উজ্জ্বল ছিল যে আমি ওর দিকে তাকায় একদম পুরো হতভম্ব হয়ে যাচ্ছিলাম। যাই হোক, অনেকক্ষণ পর আমার নিজেরও খুব ঘুম পাচ্ছিল, কারণ সারাদিন কাজ করে এসেছি, টায়ার্ড লাগছিল। এখন পার্ট টাইম জব কাজ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো আমি তখন ওইখানে বসে বসে কখন যে ঘুমাই গেছি আমি জানি না। এর পরের দিন সকালবেলা আশেপাশের শব্দে বা গাড়ি ঘোড়ার শব্দে আমার ঘুম ভাঙে। এটা একটা হাইলি বিজি এরিয়া ছিল, মানে সাইডে কিন্তু একটু বিজি এরিয়া ছিল। সকালবেলা হলে মানুষজন চিল্লাচিল্লি করতো বা কথাবার্তা বলতো, মানে এক প্রকার পপুলেটেড এরিয়া বলে আর কি। তো এই যে আমার মতো গরিব লোকরা এখানে থাকতো। তবে উঠেই আমি দেখলাম কি যে আমার পাশে সেই প্লেটটা পড়ে আছে, এবং প্লেটটা খুবই চমৎকার একটা প্লেট, অদ্ভুত রকমের, এরকম প্লেট আগে আমি কখনো দেখিনি। রাত্রে খেয়েছি, ওই সময় দেখি নাই। তো প্লেটের উপর সেই গ্লাস এবং মুরগির হাড়গোড় পড়ে আছে। তখন আমি বুঝতে পারলাম যে না, সত্যি সত্যি আমি খাইছি। আর আমি দেখলাম মেয়েটা, মানে সেই বিলকিস, সেখানে আর নেই। ওইখান থেকে বিলকিস চলে গেছে। কোথায় গেছে তা আমি জানি না, কিন্তু আমি বিলকিসের জন্য আশেপাশে খুঁজতে লাগলাম বিলকিসকে, কিন্তু কোথাও পেলাম না। যাই হোক, গত রাতে কী হয়েছিল সেটা তো আমার হওয়ার দরকার নাই। আর আজকে কোনো কাজ ছিল না, আমি অবস্থায় বাড়িতে চলে আসলাম। আসার পর সালাউদ্দিন ভাই জিজ্ঞেস করলো যে কই ছিলি? তারপর তখন বললাম যে গিয়েছিলাম একটা কাজে, ওইখান থেকে আটকে গেছিলাম, আসতে পারি নাই, গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, রাস্তায় শুয়েছিলাম। ওই মুহূর্তে সালাউদ্দিন ভাই বললো, তুই নাকি গত রাত্রে বাসায় আসছিলি? তাই বললাম হ্যাঁ। ওর পরে আবার বের হয়েছিলাম, বের হওয়ার পরে আমি আর আসতে পারি নাই। যাই হোক, তোমার কী অবস্থা, কোনো কাজ বাজ কি পাইছো? কোম্পানির কী অবস্থা? সে তখন বললো, কোম্পানি মনে হয় না যা রিকভার করবে। আমি যে কি একটা বিপদে পড়েছি। তাই বললাম, সালাউদ্দিন ভাই তোমার তো ব্যাকআপ আছে, আমার তো কিছুই নেই, আমি এই টাকা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবো না, আমার এখানেই কাজ করতে হবে যে কোনো একটা। আমার তো ভিসা আছে, যে কোনো একটা কাজ এখান থেকেই করতে হবে। আর ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র মেবি 1 বছর বা 6 মাসের মতো আছে। তো সে তখন বললো, 6 মাস কি, ভিসার মেয়াদ 3 মাসও নাই। আমি বললাম, কী বলতেছো ভাই, এটা রিনিউ করার ব্যবস্থা কি? সে তখন বললো, কোম্পানি তো নাই, এখন তো রিনিউ করবি কীভাবে, দেশে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। তোকে তো বললাম আমি, এখন যদি নতুন কোনো কোম্পানিতে জয়েন করতে পারিস তাহলে তারা হয়তো যদি করে দিতে পারে, তাছাড়া আর কোনো উপায় নেই আসলে। তা আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। আমি ওদিনকে টায়ার্ড ছিলাম, আমার ঘুম আসতেছিল না, তাও এত পরিমাণ টায়ার্ড ছিলাম, তাও আমার ঘুম আসতেছিল না। আমি রুমে এসে ওই অবস্থায় ঘুমায় পড়লাম। সারাদিন ঘুমাইছি, সন্ধ্যার আগে আগে ঘুম ভাঙছে। সারাদিন তো কিছু খাই নেই, আর মেসের মিলে তো টাকা দেই না। গতকাল কিছু টাকা পাইছিলাম, সেই টাকা দিয়ে মেসের কিছু বিল পরিশোধ করছি। তারপর খাবার দিছে আমাকে, আরও কিছু বিল ছিল মেসে। তো ওইগুলো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি সন্ধ্যার দিকে ভাবলাম একটু বাইরে যাই। আমার আসলে খুব খারাপ লাগতেছিল, মানে চারিদিকে সব ধোঁয়াশা দেখতেছিলাম। একে তো এদিকে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, নাই, আমাদেরকে আর তারা কাজে রাখবে না। তার উপর দিয়ে আবার ওদিকে অন্য নতুন কোনো কাজ পাচ্ছি না, আবার বাড়িতে ফিরে যেতে হবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখানে বেশি দিন থাকতেও পারবো না। এই অবস্থায় নতুন একটা পার্মানেন্ট জব খুঁজতে হবে। আমি আসলে কী করবো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। আমি ওই আমাদের বাড়ির আশেপাশের যে জায়গাটা আছে, ওই জায়গায় আমি মাঝে মধ্যে হাঁটাহাঁটি করতাম। তো এখানে একটা মাটির রাস্তা, সেখানে আমি দাঁড়ায় আছি, এবং সেখানে দাঁড়ায় আমি মূলত হচ্ছে অন্ধকারের মধ্যে, কেউ নাই, একা একা দাঁড়ায় আছি। ঠিক সেই মুহূর্তে
আমার নাকে একটা সুঘ্রাণ ভেসে আসলো এবং আমি যখন পেছন থেকে ঘুরে তাকাইলাম, আমি দেখলাম বিলকিস আমার পেছনে দাঁড়ায় আছে এবং তার পরনে খুব সুন্দর একটা জামা, চকচক করতেছে তার শরীর। এবং ওইখানে হালকা একটা ল্যাম্পপোস্টের আলো ছিল, সেই ল্যাম্পপোস্টের আলোতে তাকে হালকা দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম, তবে তার শরীরটা এত পরিমাণ চকচক করতেছিল যে তার দিকে তাকায় আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তখন তার দিকে তাকায় বললাম, বিলকিস আপনি? সে তখন বললো, হ্যাঁ আমি। কালকে রাতে তুমি আমাকে যে উপকার করেছো সেটার আমি আসলে ভুলতে পারবো না। আর আমি তোমাকে না বলে চলে গিয়েছিলাম, কারণ আমার যাওয়া দরকার ছিল খুব, এবং আমি তোমার সঙ্গে আবার দেখা করতে এসেছি। তুমি কালকে তোমাকে দেখে খুব পেরেশান মনে হচ্ছিল, তোমাকে তুমি আসলে খুব বিপদের মধ্যে আছো, তাই না? তো আমি তখন বললাম যে হ্যাঁ একটু হলেও তো আছি, কিন্তু আপনাকে দেখে তো। সেই মেয়েটি তখন আমাকে বলল যে কি বিপদে আছে, আমি সেটা শুনতে চাই। আমি বললাম যে কি বিপদে আছি আর সেটা শুনে লাভ কি? আপনি তো জানেন যে আমি কোত্থেকে এসেছি, আমি বাংলাদেশি প্রবাসী, এখানে থেকে কাজ করি। তো আমি এগুলো বলতে বলতে কেঁদে ফেললাম আর কি। তো সে তখন বললো যে কি হয়েছে, তুমি এখানে বসো আমার পাশে এসে। তারপর বিলকিস আমার হাত ধরে আমাকে পাশে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল, খুব সুন্দর দেখতে জায়গা, মানে এখানে খুব ভালো ভালো জায়গা আছে। সেখানে আমি বসলাম। রাত তখন মোটামুটি 8-9টা বাজে। তো এখানে আমি বসে আছি বিলকিসের সঙ্গে, বসে আমি কথা বলতেছি। তো আমাদের এক ভাই যে কিনা আমাদের রুমে থাকে, সে ওই দিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ করে আমাকে দেখে বলল যে তুই কার সাথে বড়বড় করতেছিস, কি 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 একা একা বড়বড় করতেছিস সেখানে বসে, মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তো তখন আমি বললাম কি যে এই তো বিলকিসের সঙ্গে কথা বলতেছি। যে আমি পাশে তাকায় দেখি বিলকিস সেখানে নাই, আর ও নাকি আরো আগে থেকেই দেখতেছে আমি একা একা বকবক করতেছি, অথচ আমি স্পষ্ট রূপে জানি তখন আমি বিলকিসের সঙ্গে কথা বলতেছিলাম। তো ও তখন এখান থেকে বললো কি যে চল, এখানে একা একা বসে কি করবি? তো আমার তখন মনে হচ্ছিল যে না, সত্যি সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ না হলে বিলকিস কালকে আমার এখান থেকে গেল, ওর শরীরে ক্ষত ছিল, মুখে দাগ ছিল, সেই দাগটা পর্যন্ত নাই, একদিনের ব্যবধানে দাগটা চলে গেছে। তার মানে এটা নিশ্চয়ই আমি হ্যালোসিনেশন হয়েছে আমার, বা আমি স্বপ্ন দেখছি এরকম কোনো কিছু। তো আমি তখন ওর সঙ্গে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ওই দিন কিন্তু বিলকিসকে আর কিছু বলা হয় নাই। আমি বুঝতে পারছিলাম যে এটা আমার হ্যালোসিনেশন ছিল। আমি কান্না করতেছিলাম ওর সামনে। এটা সবই আমার নিজের ডিপ্রেশন থেকে হচ্ছে, আমার ব্রেন আমাকে দেখাচ্ছে, সেটা আমি বুঝতে পারছিলাম। তো যাই হোক, ওদিনকে গিয়ে আমি বাসায় গিয়ে বসে থাকি বেশ কিছুক্ষণ মন খারাপ করে। এর মাঝখানে 2 দিন আমার সাথে আর এরকম সমস্যা হয় না যে বিলকিসকে দেখা বা হ্যালোসিনেট হওয়া, এরকম কোনো কিছু আমার হয় না আর কি 2 দিন। কারণ 2 দিন আমি ঘর থেকেই বের হইনি, আমার ঘরেই ছিলাম, ঘরে খাই, ঘরে ঘুমাই, সব কিছু ঘরেই করি। যে 2-3 দিন কাজ করছি, সেই 2-3 দিন কাজ করার পরে আসলে মূলত এই পর্যন্তই হয়েছে আর কি। তো 3 দিন পরে আমি আবার কাজে গেলাম। সালাউদ্দিন ভাই একটা কাজ ম্যানেজ করে দিয়েছিল পার্ট টাইম। তো ওই পার্ট টাইম কাজটা হচ্ছে গিয়ে করার জন্য, তবে খুব বেশিক্ষণ না, 2-3 দিন করতে হবে সেই কাজটা। তো সেই কাজটা শেষ করার পরে আমি বাড়িতে ফিরতেছিলাম, তখন রাত 10টা হবে প্রায়। তো ওই 10টা বাজে আমি যখন বাড়িতে ফিরতেছিলাম, ওই শুনশান রাস্তায় যখন আসলাম, আসার পর একটা সুঘ্রাণ আবার চারিদিকে ভরে গেল, এবং এটা কিসের সুঘ্রাণ আমি বুঝতে পারছি। তো এটা কি আমার নিজের হ্যালোসিনেশন নাকি অন্য কোনো কিছু আমি জানতাম না। তো ওই মুহূর্তে হঠাৎ করে বিলকিস আমাকে বলল যে সেদিন তুমি চলে গেলে কিসের জন্য? তাই আমি তখন বললাম যে দেখো বিলকিস, আমি জানি তুমি সত্য না, তুমি মিথ্যা, তুমি আমার কল্পনা, আমি তোমাকে কল্পনায় দেখি। তা না হলে সেদিনকে আমি দেখতেছিলাম, অথচ আমার বন্ধু আসার পর আমি তোমাকে দেখতে পেলাম না। তুমি কি চাও আমার কাছে? আসলে আমার পিছু তুমি ছেড়ে দাও, আমার আসলে মরে যাচ্ছার এখন কোনো উপায় নেই, আমি যে কী করবো আমি বুঝতে পারছি না। বিলকিস তখন আমার কাছে এসে আমার হাত ধরলো, হাত ধরে তখন আমাকে বললো কি হয়েছে? তো আমি তখন বললাম যে কিছু হয়নি, তুমি চলে যাও, আমি জানি তুমি আমার কল্পনা, তুমি বাস্তব না। ঠিক সেই মুহূর্তে বিলকিস আমার হাত ধরলো, হাত ধরে আমাকে ওইখান থেকে, মানে চারিদিকটা হঠাৎ করে হাওয়ায় ভাসতে লাগলো এবং ধোঁয়া দিয়ে ভরে গেল। আমি জানি না এটা কি ছিল, তবে অনেকক্ষণ পর আমি যখন আমার চোখ খুললাম, আমি দেখতে পেলাম আমি একটা ফুলের বাগানের ভিতর বসে আছি, চারিদিকে ফুল, দিনের বেলা। ওইখানে থাকতে রাত ছিল, কিন্তু এখানে পুরোপুরি দিন, মানে বিকেল হয়ে আসছে এবং সূর্য ডুবে যাবে এরকম একটা অবস্থা। আমি তখন অবাক হয়ে গেলাম। আমি বললাম যে এটা কোন জায়গা বিলকিস, এটা কি সত্যি আমার কল্পনা? বিলকিস তখন আমাকে বললো যে না, এটা তোমার কল্পনা না, এটা সত্যি, এবং তুমি এখন আমাদের জগতে আছো, আমরা যেখানে থাকি সেখানে আছো। আমি বললাম বিলকিস, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। ও তখন আমাকে বললো তোমার কি সমস্যা, আগে তুমি সেটা বলো। তুমি আমার যে উপকার করেছো তার জন্য তোমার সমস্যা আমাকে শুনতে হবে, এবং আমি তোমার উপকারের প্রতিদান দিতে চাই। তুমি দয়া করে বলো তোমার কি সমস্যা। আমি তখন বিলকিসকে বললাম, সমস্যার কি আর আগাগোড়া আছে? আমি শুরু থেকে সব সমস্যাগুলো বললাম, একদম আমার বিদেশে আসা এবং এখান থেকে বাড়িতে টাকা পাঠানো, ভাইয়ের আমার জায়গা জমি সব দখল করা, এই সমস্ত জিনিসগুলো আমি তাকে বোঝাতে লাগলাম যে এই ব্যাপার হয়েছে এবং এই হচ্ছে বিষয়, এবং আমি এখন কি করব, এখানে কাজ হারানো, কাজ খোঁজা। তো
তো বিলকিস তখন বলল, এই ছোট ব্যাপার, আমি জানি যে তুমি হয়তো কোনো পেরেশানির মধ্যে ছিলে, কিন্তু এরকম পেরেশানির মধ্যে ছিলে সেটা জানতাম না। যাই হোক, সব মিলিয়ে তুমি এখন কেমন আছো আমি জানি না, তবে সত্যি কথা বলতে আমি চাই আমি তোমাকে উপকার করতে। আমি বললাম যে তুমি কিভাবে আমার উপকার করবে? আমি তো জানি যে তুমি কোনো সত্য কোনো কিছু না, তুমি আমার কল্পনা। ও তখন বললো যে আমি কোনো কল্পনা না, আমি সত্যি। তুমি আমাকে সত্যিই দেখতে পাও, কিন্তু অন্য কেউ দেখতে পায় না, কারণ আমি একজন জিন জাতি। এই কথা শোনার পর তখন আমার বুকটা কাঁপতে শুরু করলো, কারণ ছোটবেলায় জিনদের সম্পর্কে অনেক গল্প শুনেছি, অনেক বাজে ঘটনা শুনেছি। জিনেরা মানুষকে ধরে নিয়ে যায়, তারপর আর তাকে ফেরত দিয়ে যায় না, তাকে দিয়ে সেখানে অনেক কাজ করায়, নানান ধরনের ব্যাপার স্যাপার আছে। এই কথা শোনার পর আমি তখন ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে সেখান থেকে উঠে গেলাম। উঠে আমি দৌড়াচ্ছি, প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছি। আমি দেখলাম বিলকিসও আমার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে, এবং ওর পা মাটি থেকে উপরে, এবং ও শূন্যে ভেসে আমার সঙ্গে যাচ্ছে। আমি প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছি, সেই মুহূর্তে বিলকিস আমাকে ধরে ফেললো। ধরে আমাকে বললো যে দাঁড়াও দাঁড়াও, ইসমাইল তুমি এত ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো তোমাকে ভয় দেওয়ার জন্য তোমার সামনে আসিনি, বরঞ্চ তুমি আমার উপকার করেছো, তুমি আমার কাছ থেকে প্রতিদান পাবে, এবং সেটা আমি তোমাকে অনেক বেশি পরিমাণে দিব। আমি তখন বললাম যে কিন্তু, ওই মুহূর্তে সে বললো, দেখো কোনো কিন্তু না, আমি তোমাকে আমার সমস্ত ঘটনা বলছি, তুমি একটু শান্ত হয়ে বসো। তখন ও আমাকে শান্ত করে পাশে বসালো, আমি বসলাম। মেয়েটি দেখতে ভয়ঙ্কর ছিল না, অতি রূপবতী ছিল, এত রূপবতী কোনো মেয়ে হয় না। তো সে তখন আমাকে বললো, দেখো ইসমাইল, তুমি আমার উপকার করেছো। কিভাবে করেছো জানো? এক দুষ্টু বজ্জাত শয়তান জিনের কাছ থেকে উপকার করেছো, এবং ওই জিনটি খুব কালো জাদুর অধিকারী ছিল, এবং কালো জাদু দিয়ে যে কোনো কিছু করতে পারে, কালো জাদু দিয়ে মানুষের ক্ষতিও করতে পারে, এমনকি জিনদের ক্ষতিও করতে পারে। তো কালো জাদু দিয়ে ওর বসে আমাকে আনতে চাচ্ছিল, যাতে করে ওর সমস্ত কিছু আমি মানি, ওর রক্ষিতা হিসেবে আমি কাজ করি, ওর সঙ্গে মানে যেটা আর কি করে আর কি, ওর সঙ্গে আমি থাকি, এবং ও যা বলবে আমি সেটাই শুনি। কিন্তু ও তো আসলে জানতো না যে সেখানে তুমি চলে আসবে এবং আমাকে এখান থেকে রক্ষা করবে। তো সব মিলিয়ে বলতে গেলে আমি ওই কালো জাদুর খপ্পরে পড়েছিলাম, ওই জিনের খপ্পরে পড়েছিলাম, যে জিনটা আমাকে আসলে ক্ষতি করতে চাইছিল। তো সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করেছো, এবং সত্যি কথা বলতে আমি সত্যি চিরদিনের জন্য বন্দী হয়ে যেতাম ওর কাছে। এবং আমি এই অঞ্চলে খুব একটা আসি না, আমি সত্যি কম আসি এই অঞ্চলে। কারণ হচ্ছে আমার অঞ্চলটা হচ্ছে এইটা, এখান থেকে ওই অঞ্চল মানে তুমি যেখানে থাকো, মরুর যে অঞ্চল, ওই অঞ্চলে আমার এক বান্ধবীর বাসা আছে, সেখানে আমি মাঝে মধ্যে যাই। এখান থেকে প্রায় 1300 মাইল দূরের রাস্তা। তো ওই রাস্তায় আমি আসলে জানি না যে কীভাবে ওই শয়তানের ইসে পড়ে গেলাম, খপ্পরে পড়ে গেলাম, এবং তারপর তো তুমি আমাকে উদ্ধার করলে। ওই রাতে আমি আসলে সক্ষমতা ছিল না আমার ডানা একটু সমস্যা হয়েছিল, আমি উঠতে পারছিলাম না। আমি খুব ভয়ে ছিলাম যে কীভাবে আসলে এখান থেকে আমি ফিরবো। তো সব বিষয়ে বলতে গেলে তোমার জন্য আমি অনেকটা উপকার পেয়েছি, যে উপকারের প্রতিদিন আসলে আমি ভুলতে পারবো না কখনো। এবং আমি যখন আমার গোত্রে ফেরার পরে আমি আমার আব্বা হুজুরকে কথাগুলো বলি। আব্বা হুজুর তখন ওই শয়তান জিনটাকে ধরার জন্য আরও বেশ কিছু জিন পাঠিয়েছেন, সম্ভবত ও এখন পলাতক আছে, ধরে ফেলবে আর কি। তো এখন আমি নিরাপদ আছি, এই জন্য আমি তোমার কাছে আবার ফিরে আসলাম, যে দেখি তোমার কাছে এসে যদি তোমার কথাগুলো শোনা যায়। তো তুমি তো সেদিনকে চলে গেলে, আর আমি চাইলে মানুষের কাছাকাছি যেতে পারি না। আর তুমি আমাকে সেদিনকে কীভাবে দেখতে পাচ্ছিলে আমি সেটা জানি না, তবে সত্যি কথা বলতে আমি ভালো জিন, তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার উপকারেই আমি আসবো। এই কথা শোনার পর তখন আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। আমি মনে মনে ভাবছিলাম যে জিনটা খারাপ এবং আমার ক্ষতি করবে, বা যেভাবেই হোক আমাকে এখান থেকে নিয়ে আসছে, সে তো আমাকে এখান থেকে ফেরত দিয়ে আসবে না। আর তখন আমার নিজের জীবনের প্রতি মায়া অনেকটা উঠে গেছে। আমি আসলে জানি না কিসের জন্য, বাড়ির এসব আচরণের জন্য কিনা তাও আমি বলতে পারবো না। ও তখন আমার সমস্ত কথা শুনলো এবং বললো যে তোমার বাড়ির লোকজন যে এত পরিমাণ বজ্জাত এবং খারাপ, আমাদের জিনেদের থেকেও খারাপ মানুষেরা। আমি বললাম হ্যাঁ, মানুষেরা খুব খারাপ, সম্পত্তির লোভেরা যে কোনো কিছু করতে পারে, মানুষকে জবাই করে ফেলতে পারে, এটাই হচ্ছে এদের নেচার, এদের সমস্ত কিছু। তো ওই মুহূর্তে তখন হচ্ছে আমি তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পর ও তখন আমাকে বললো যে তুমি এখন এই বিপদে আছো, তোমার একটা চাকরি দরকার, তাই তো? তো তুমি এখানে কাজ করছো কিসের জন্য? তুমি বাড়িতে ফিরে যাও। আমি বললাম বাড়িতে ফিরে গেলে খাবো কি, থাকবো কীভাবে, আর কী বা কী করবো? ও তখন বললো আমি যদি তোমাকে সমস্ত কিছু দিই তাহলে কি তুমি গ্রহণ করবে? আমি বললাম কি যে কী দিবা তুমি আমাকে? সে তখন বললো তুমি যা যা চাও তাই দিব, আমরা সবই দিতে পারবো। আমি তখন বললাম আপাতত আমার কাজ ছাড়া আর কিছু দরকার নেই, তুমি আমাকে একটা কাজ দাও, সেই কাজটা হলেই যথেষ্ট, আমি কাজের বিনিময়ে আর কিছু চাই না। ও তখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় চলে যাও, কালকে থেকে তোমার কাজ তুমি আবার জয়েন করতে পারবে। তা আমি তখন বললাম যে আমার একার না, আমি চাই সকলের কাজ হয়ে যাক। সালাউদ্দিন ভাই আছে, মিলন ভাই আছে, সবুজ ভাই আছে, ওদেরও তো ঘর বাড়ি আছে, ওরাও তো আসছে। মিলন ভাই মাত্র 3 মাস হয়েছে আসছে, ওনার অবস্থা তাহলে চিন্তা করেন, উনি মনে হয় 1 মাস না 1.5 মাস কাজ করছে। এত পরিমাণ অর্থ ঋণের বোঝা উনি কীভাবে দিবে?
তো ওই মুহূর্তে তখন বললো যে সত্যি ইসমাইল, তোমার মনটা খুব ভালো এবং এরকম ভালো মনের মানুষ আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। সত্যি তুমি খুব ভালো একজন মনের মানুষ। আমি বললাম ঠিক আছে, তুমি যদি এটা করতে পারো তাহলে করো, আমি এখন বাসায় যাব। তো তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে বাসায় দিয়ে আসবো, তোমার তোমার মনে হয় ক্ষুধার্ত, খাও না কিছু। তাই আমি বললাম হ্যাঁ। তখন বললো দাঁড়াও, তোমার জন্য আমি কিছু একটা নিয়ে এসেছি। তাই বলে আমার হাতে একটা প্যাকেট দিল। প্যাকেটের মধ্যে কী ছিল আমি জানি না, ও আমাকে বললো বাসায় যেয়ে খুলবা। আর আমাকে ওইখানে খাবার খেতে বললো, ওর সামনেই বললো তুমি খাবার খাও এখানে বসে, খাবার খেয়ে তারপর এখান থেকে যেও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ওর সামনে বসেই খাবার খেলাম। সেই মুরগির মাংস পোড়ানো ছিল, সাথে রুটি ছিল, মাংস ছিল, পাশাপাশি ওই যে ফল ছিল কিছু, ফলগুলোর নাম আমি জানতাম না, তবে খুব সুস্বাদু ফল ছিল। এবং ও তখন আমাকে বললো আচ্ছা ঠিক আছে চলো। তাই বলে আমাকে আমার বাড়ির আঙিনা পর্যন্ত, মানে যেখানে আমি থাকি সেই বিল্ডিংয়ের আঙিনা পর্যন্ত নামাই দিয়ে গেল। তো আমি দেখতে পাচ্ছিলাম যে ওই বিল্ডিংয়ে যারা থাকে প্রায় কেউ 4 মাস ভাড়া বাকি পড়ছে, কারো 2 মাস পড়ছে, আমার প্রায় 2.5 মাস পড়ছে। তো বিল্ডিংওয়ালা বাইট করে দিবে আমাদেরকে যে তোমরা ভাড়া দিতে পারবে না, এখানে থাকবে কিসের জন্য, থাকার কোনো কোনো ইয়ে নাই আর কি। তো ওই বিল্ডিংওয়ালা বাঙালি ছিল, ওনার আচরণ আসলে খুব খারাপ ছিল। আসলে টাকা না পাইলে মানুষজন যেরকম করে আর কি। তো উনি অনেক টাকা কামাইতে এই বিল্ডিং দিয়ে, ওনার বাঙালিদেরকেই মূলত ভাড়া দিতে, এখানে বাঙালি কমিউনিটি। তো আমি তখন বললাম যে কাকা আপনি একটু অপেক্ষা করেন, আমাদেরকে সপ্তাহখানিক সময় দেন, সবাই টাকা দিয়ে দিবে। তো সালাউদ্দিন ভাই তখন বললো সবাই টাকা দিবে কিভাবে? তা আমি তখন বললাম দিবে, তুমি চিন্তা করো না, আগামীকালকেই দেখবা কিছু একটা ভালো ব্যবস্থা হবে, তুমি ভরসা রাখো আমার প্রতি, দেখবা আগামীকালকেই ভালো ব্যবস্থা হবে। তো সকলে তখন কান্না করতেছে, মিলন ভাই সে প্রচণ্ড পরিমাণ কান্না করতেছে, বাড়িতে যাবে কিভাবে, ঋণের বোঝা শোধ করবে কিভাবে, এই সব জিনিসপাতি নিয়ে। তো ওই মুহূর্তে আগামীকালকে আমি তো দিনকে রাত্রে বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি আমার খাটের উপর বসে ব্যাগটা বের করছি। ব্যাগটার মধ্যে থেকে আমি সেই জিনিসটা বের করলাম। আমি দেখলাম তার মধ্যে সুন্দর একটা গেঞ্জি, একটা জুব্বা, পায়জামা এবং একটা আতর। এত চমৎকার ঘ্রাণ সে আতরের, পুরো রুম ভরে গেছে। তো আমাকে তখন বলতেছে যে কিরে ইসমাইল, এই ইয়ে আনলি কোত্থেকে, আতর কিনে নিয়ে আসলি কোত্থেকে? তাই আমি বললাম কি যে এক বন্ধু দিছে, আমার এক বন্ধু আছে। তো তো তখন বললো কি যে ভালো ঘ্রাণ তো আমাকে একটু দিস। তো আমি সবাই একটু একটু করে মাখাই দিলাম, ওরা খুব খুশি হলো। তো এর পরের দিন আমি তো দেরি করে ঘুম থেকে উঠবো, কারণ পরের দিন আমার কোনো কাজ নেই, এর পরের দিন কাজ আছে। তো আমি দেরি করে ঘুম থেকে উঠছি, মানে হয় 12টার মতো বাজে তখন। এমনিতে শুধু উঠে কি করবো, কোনো কাজ নাই, সকালবেলা উঠে খাই আবার ঘুমাইছি। তো ওই মুহূর্তে হঠাৎ করে সালাউদ্দিন ভাই চিৎকার দিয়ে উঠলো, চিৎকার দিয়ে চেঁচামেচি, সকলে হই হুল্লোড় সালাউদ্দিন ভাইয়ের ধরে। তা আমি তখন উঠে গিয়ে বললাম কি হয়েছে ভাই? সালাউদ্দিন ভাই তখন বললো যে কি রে ইসমাইল, তুই জানলি কিভাবে যে আগামীকালকে কোনো একটা ভালো সুখবর আসবে? তা আমি তখন বললাম জানি না ভাই, আসলে কি হয়েছে তুমি বলো, কোম্পানি কি খুলে দিছে? তো ওই মুহূর্তে সালাউদ্দিন ভাই বললো কি যে হ্যাঁ, কোম্পানি খুলে দিছে এবং কোম্পানির ঝামেলা মিটে গেছে, আমরা চাইলে এখন আবার কোম্পানির কাজ করতে পারবো। দীর্ঘ প্রায় টানা 3 থেকে 3.5 মাস এরকম বেকার বসে থেকে কোম্পানি আবার খুলে দিল এবং ভিসার মেয়াদও নাকি শেষ হয়ে যাচ্ছিল, কেউ নতুন আসছে। তো সব মিলিয়ে আসলে এটা আমাদের জন্য খুব উপকার ছিল, খুব দরকারি ছিল। কীভাবে হয়েছে এটা আমি জানি না, তবে এটা আমি বিশ্বাস করি যেটা হয়েছে শুধুমাত্র বিলকিসের কারণে। এবং বিলকিস আমাকে বলছিল যে দাও, তোমার জন্য এটা হয়ে যাবে, তুমি একদমই চিন্তা করো না। এরপরে বিলকিস এর সঙ্গে দেখা করার জন্য আমি একদম উৎসুক হয়ে গেলাম। আমি রাত্রে জন্য অপেক্ষা করতে লাগলাম বিলকিস কখন আসলে আসবে, আমি বিলকিসের সঙ্গে কখন দেখা করতে পারবো। আমাকে বিলকিস বলছিল যে কালকে আসার সময় এই আতর এবং এই পাঞ্জাবিটা পরে আমার সঙ্গে এসে দেখা করতে, এবং ঠিক ওই জায়গায় আসো, সেই গোল চত্বরের এখানে আসবা। আমি তখন সন্ধ্যার পরে গোসল করলাম, গোসল করে আতর টাতর দিয়ে সেই জিনিসটা, জুব্বাটা পরে যেমনটা এই দুবার শেখরা পরে সেরকমভাবে পরে আমি তখন ওই গোল চত্বরের এখানে দাঁড়ায় আছি। প্রায় 3 ঘন্টা আমি সেখানে দাঁড়ায় আছি, বিলকিসের কোনো খবর নাই। তো বিলকিস সাধারণত 9টা-10টার দিকে আসে, আমি দাঁড়ায় রয়েছি সন্ধ্যার দিকে গিয়ে। তো ও কি তখন আসবে? ও তখন আমাকে বললো যে তুমি কি পাগল ইসমাইল, তুমি এখানে দাঁড়ায় আছো কিসের জন্য, তুমি 9টা-10টার দিকে আসতা। আমি তখন বললাম যে বিলকিস আসলে তোমার সঙ্গে দেখা না করে আমি থাকতে পারতেছিলাম না, এটা খুশির খবর দিব তোমাকে। তো আমি তখন বললাম যে আমাদের ফ্যাক্টরি খুলে দিচ্ছে, আমরা যেখানে কাজ করি, আমরা যে কনস্ট্রাকশন সাইটে কাজ করি সেটা খুলে দিচ্ছে, আসলে কোম্পানি ঠিক হয়ে গেছে, আমি অনেক খুশি। এবং আমি প্রায় কান্না করে দিচ্ছিলাম। বিলকিস তখন বললো আচ্ছা থামো। আমি তখন বললাম বিলকিস এগুলো তোমার জন্য সম্ভব হয়েছে, আমি জানি না যে তোমাকে কি ভাগ্য করে আমি পেয়েছিলাম সেদিনকে। তুমি আসলে আমাকে এবং আমাদের পুরো এই মেসেজ যেসব ভাইরা থাকতো প্রত্যেকে তুমি বাঁচাইছো। সত্যি কথা বলতে এটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না, এটা আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ লেসন। তো বিলকিস তখন বললো যে আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কান্না করতে হবে না, তুমি শান্ত হও, তোমাকে কিন্তু সুন্দর লাগতেছে ইসমাইল। তো আমি তখন বললাম যে হ্যাঁ, এরকম কাপড়ের আগে আমি পরি নাই, খুবই দামি এবং মোলায়েম কাপড়। ও তখন বললো হ্যাঁ, আমাদের এখানকার সব থেকে দামি কাপড় দিয়ে তৈরি করা, এবং এটা আমি তোমার জন্য তৈরি করে নিয়ে আসছি, তোমাকে খুব মানাইছে। তো বিলকিস ওদিনকে খুবই চমৎকার একটা
বোরকা পরেছিল, ও সবসময় বোরকাই পরতো, হিজাব পরতো। ওকে দেখতে খুবই মায়াবী লাগতো, শুধু চেহারাটা দেখা যেত এবং এত সুন্দর লাগতো যে আমি বলে বোঝাতে পারবো না। বিলকিস সেদিনকে বলে চলো আমি তোমাকে নিয়ে যাই। তো ও তখন আমাকে ধরলো, আমাকে ধরে আবার সেই আসমানের উপর দিয়ে ভাসিয়ে যখন নিয়ে যেত তখন চারিদিকে একটা ধোঁয়ায় ছেয়ে যেত, একটা অন্যরকম পরিবেশ ছিল সেখানে। তো যখন আমাকে সেখান থেকে নিয়ে যেতে লাগলো, আমি ওকে সঙ্গে করে যাচ্ছিলাম উড়ন্ত অবস্থায়। উঠতে উঠতে আমরা আবার সেই বাগানে পৌঁছে গেলাম যে বাগানে ও আমাকে নিয়ে গিয়েছিল সেদিনকে। বাগানটা আসলে খুবই বিশাল, মাঝখানে মাঝখানে পুকুর আছে, বড় বড় ফলের গাছ আছে, ফুলের গাছ আছে এবং সবুজ ঘাস দিয়ে চারিপাশটা ঘেরা আর কি, এবং পাথর দিয়ে রাস্তা তৈরি করা। আরেকটা জিনিস দেখে আমি অবাক হচ্ছিলাম, ওইখানে নদীর মাঝখান দিয়ে পাথর দিয়ে ব্রিজ নির্মাণ করা, এবং এটা জিনেরা নির্মাণ করেছে। তো আমি বাগানে ওর সঙ্গে প্রায় অর্ধরাত পর্যন্ত ঘুরলাম, ওর সঙ্গে আমি হেঁটে হেঁটে গল্প করলাম এবং বললাম যে তুমি আমাকে উপকার না করলে আসলে আমি এটা করতে পারতাম না। সত্যি আমার জীবনের সবথেকে বড় শ্রেষ্ঠ সময় ছিল এটা। তো ওই মুহূর্তে ওর সঙ্গে আমি বসে বসে সেখানে গল্প করতেছি, আমার তো ক্ষুধা লাগে। ও তখন বললো যে তোমার জন্য আজকে আমি আরেকটা খাবার নিয়ে আসছি, খাবার না তুমি? আমি বললাম তুমি এটা কেন করো বিলকিস, প্রতিদিন আমার জন্য এরকম নতুন নতুন খাবার নিয়ে আসো। ও তখন বললো যে এটা আমার করতে খুব ভালো লাগে, তোমার জন্য করতে ভালো লাগে আমার কাছে। তো ওই মুহূর্তে সে তখন ওইটা খেতে শুরু করলো এবং আমিও খেলাম সেই জিনিসগুলো। এত পরিমাণ সুস্বাদু খাবার ছিল, আমি আমার বাপের জন্য এত পরিমাণ সুস্বাদু খাবার কোনোদিন খাই নাই। সত্যি খুব ভালো খাবার ছিল। তো খাবারটা খাওয়া শেষ করে আমি তখন ওখানে বসলাম এবং এত পরিমাণ খেয়েছিলাম। ও তখন বললো যে কী ব্যাপার, চিটপাটাং হয়ে পড়েছো? আমি বললাম হ্যাঁ, চিটপাটাং হয়ে পড়েছি। তো ওই মুহূর্তে আমি ওর সঙ্গে ওই রাতে তো গল্প করলাম, সারা রাত গল্প করার পরে আমি এখান থেকে বাড়িতে চলে আসলাম। আসার পর আমি হচ্ছে গিয়ে যে ফোন দিই, সাধারণত আমরা বাড়িতে ফোন দিই, আমাদের পুরো ম্যাচে একটা ফোনই ছিল, ওই ফোন দিয়ে আমরা সকালে ফোন দিতাম। তো ওই ফোনে নাকি ইয়ে আসছে, মিস কল আসছে আর কি। তো ওইটা সিম ছিল, বাইরের দেশ থেকে মিস কল দিলে এটাতে মিস কল আসতো। তো ওই ফোনে নাকি মিস কল আসছে একটা আমার বাড়ি থেকে। তো এটা আমার বোন দিছে, আমি জানি, কারণ বাড়ি থেকে অন্য কেউ দিবে না। তো ওই মুহূর্তে আমি যখন আমার ফোনটা কানে নেওয়ার পর আমি জানতে পারি যে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে এবং বোন খুব কান্না করতেছে, সে আমাকে না দেখে নাকি বিয়ে করবে না এবং ও খুব কান্না করতেছে। আমার আম্মা আমাকে বললো, আব্বা আমার ভাইদের সঙ্গে তো আমি কথা বলি না, কারণ ওই যারা আমার সমস্ত সম্পত্তি জালিয়াতি করে নিয়ে নিছে। আমি তো বাড়িতেও এখন যেতে পারবো না, কারণ এখন আমার সবেমাত্র কিছুদিন আমার আঁকামা ঠিক হয়েছে, আমার এদিকে কনস্ট্রাকশনের সমস্ত কিছু ঠিক হয়েছে কিছুদিন হলো, এখন তো আমি চাইলেই যেতে পারবো না। তো ও বলতেছে যে ভাই তুই আয়, তুই ছাড়া আমি কারো ভরসা করি না, তুই হচ্ছিস আমার সব থেকে কাছের, তুই আমাকে যা দিছিস অন্য কেউ কিছুই দেয় নাই। আর সব থেকে বড় কথা, বিয়েটা ভালো একটা ছেলের সঙ্গেই ঠিক হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমি তোরে ছাড়া আসলে আমার মন টানতেছে না, আমার খুব কষ্ট লাগতেছে। তো আমি তখন বললাম যে তুই থাক, আমি যদি পারি তাহলে আসবো, আর না পারলে তো কিছু করার নাই। ও খুবই কান্না করতেছিল, তো আমারও খুব খারাপ লাগতেছিল যে অবস্থা, আমি কী করবো, আমি এখন বাড়িতে যেতে বলে খুব ভালো হইতো, কিন্তু আমার ফ্লাইট বুকিং দিলেও অন্তত পক্ষে 15-20 দিন টাইম লাগবে আমার ফ্লাইট পাইতে বা যাইতে, একটা সময় সাপেক্ষ ব্যাপার, চাইলেই তো যাওয়া যায় না। আগামী শুক্রবারে বিয়ে, 2 দিন মাঝখানে বাকি আছে। আমি বললাম কি যে 2 দিনের মধ্যে যাওয়া তো সম্ভব না, বোন তুই ভালো থাকিস, ভালো মতো বিয়ে শাদী করে তুই তোর মতো সুখে থাকিস। আর অন্য কেউ আমাকে এত বেশি ভালোবাসতো না যেটা ও ভালোবাসতো। তো যে ওদিনকে আমার মন খারাপ ছিল, বাসায় এসে আমি সকাল দিনের বেলা কথা বললাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমি তখন দুপুরবেলা বসেছিলাম, আমি ভাবছিলাম যে কি করা যায়। তো রাত্রেবেলা যখন বিলকিস আসলো, আসার পর আমি তখন বিলকিসের কাছে বললাম যে এই ঘটনা, ছোটো বোনের বিয়ে, কী করা যায়। বিলকিস তখন বললো, আরে এটা তো ভালো সংবাদ, চলো আমি তোমাকে নিয়ে যাই। ও এমনভাবে বলতেছিল যে যেন এই থেকে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার মতো অবস্থা, যে ঢাকা থেকে বাড়িতে যাবো হয়তো 3-4 ঘন্টা লাগবে, এরকম কথা বলতেছিলাম। তখন বললাম কি বলতেছো তুমি নিয়ে যাবা মানে? ও তখন বললো, আরে পাগল চলো, তুমি কি এই অবস্থায় যাবা নাকি তোমাকে আমি কাপড় এনে দিব? তাই বললাম কি যে এই অবস্থায় মানে আমি বুঝতে পারতেছি না বিলকিস। ও তখন বললো, ছাগল তুমি কি ভুলে গেছো আমি একজন জিন, আমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারি, এখনই চাইলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো, তুমি যাবা কিনা তাই বলো। তাই বললাম হ্যাঁ অবশ্যই যাবো, আমি ধরো জামা কাপড় গুছাই নিয়ে আসতেছি। তো তখন বললো, তুমি কি সেখানে গিয়ে থাকবা, বছরখানিক থাকবা সেখানে গিয়ে, তোমার জামা কাপড় লাগবে কিসের জন্য, তোমাকে যে জামা পরে আসছো এটাই ঠিক আছে, এটা পরেই তুমি চলো। আমি বললাম আমার জামা কাপড় লাগবে না, সেখানে আমি 1-2 দিন থাকবো না। মানে আমি এত বড় এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে সেখানে থাকার জন্য উৎসুক হয়ে উঠেছিলাম। ও তখন বললো, না 1-2 দিন থাকবা না, তুমি সেখানে যাবা, তোমার বোনের সঙ্গে দেখা করবা, দেখা করে তার বিয়ে পর্যন্ত তার সঙ্গে থাকবা, অন্য কারোর সঙ্গে তুমি কথা বলবো না বা দেখা দেবে না। দেখা দিলে তারা নানানভাবে প্রশ্ন করবে যে কখন আসছিস, কীভাবে আসছিস, কোনো কিছু করার দরকার নাই। তোমার বোনকে তুমি দেখবে না, আগামীকালকেই তো বিয়ে, তাই নাকি? তুমি আগামীকালকে যাবা, যাওয়ার পর
ওর সঙ্গে একাকি দেখা করবা, কিছুক্ষণ দেখা করে তারপর কিছুক্ষণ থেকে চলে আসবা, আমি তোমার সঙ্গে যাব, তুমি চলো। তো আমি এত পরিমাণ খুশি হয়ে গেলাম যে সত্যি সেটা বলে বোঝানো সম্ভব ছিল না। তো বিয়ের দিন দুপুরবেলা, মূলত হচ্ছে গিয়ে বিয়েটা ছিল হচ্ছে রাতের দিকে। আমরা যখন এখান থেকে বের হয়েছি তখন হচ্ছে এখানকার দুপুর ছিল আর বাংলাদেশে তখন রাত হচ্ছে। তো ওই অবস্থায় আমি যখন ওর সঙ্গে বের হলাম, ওর সাথে তো দিনের বেলা আমি আজ পর্যন্ত আমার সঙ্গে দেখা করা নাই। আমি যখন ওর সঙ্গে গেলাম, যার পর আমার বোন আমাকে দেখেছে না, ভূত দেখার মতো চমকে গেছে। ও নিজের কক্ষে বসেছিল আর ওর রুমটা তখন 2-3 জন বান্ধবী ছিল, ওরা তখন বের হয়ে গেল। আর আমি ঘরের ভিতর ঢুকছি, যখন ঢুকে ঘরের দরজাটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমি বলতেছি যে কি তুই ভালো আছিস, ওই সঙ্গে সঙ্গে আমাকে কান্না করে ধরে জড়াই ধরলো। তো বললো কি যে ভাই তুই কীভাবে আসলি? আমি বললাম কি যে আসছি যেভাবে ওইটা তোর বলা যাবে না, তুই আসিস কেমন তাই বল। ও বললো কি যে আসি ভালোই। অনেকক্ষণ কথাবার্তা বলাবলি করলো, ও আমাকে জড়াই ধরে বসে আছে, ও আমাকে ছাড়বে না কোনোভাবে। বলতেছে যে তুই যাইস না, তুই থাক, এখানকার মানুষজন আসলে খারাপ ভালো না। ওরা আমাকে আসলে বিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে না, যে পাত্র ভালো বুঝলাম, কিন্তু আয়োজন করার আমার শ্বশুরবাড়ির লোকজন কত কথা শোনাইতেছে, ওরা বাইরে বসে আছে। তাই আমি বললাম কি যে কত কথা শোনানোর কি আছে, তোর ওরা কিছু দেয় নাই? তো বললো কি যে না, তুই যা দিছিস তাই, আর কিছু দেয় নাই, আর জামাইরে কিছু একটা দেওয়া হ্যান ত্যান। তো এই মুহূর্তে তখন বিলকিস তার গলার যে চেন ছিল এবং ওর পরনে খুব দামি দামি জিনিস ছিল, বিলকিস আমার সামনে দৃশ্যমান হলো। বিলকিসকে দেখেই আমার বোন ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে, বলি এটা কে? তো আমি তখন বললাম যে দেখ, তুই এই কথাগুলো কাউকে বলবি না, আমি চাইলে তোর সঙ্গে প্রায় প্রায় দেখা করতে আসতে পারবো, তুই শুধু আমাকে একটু বার্তা দিবি যে তুই দেখা করতে চাস আমার সাথে। ও হচ্ছে গিয়ে বিলকিস, ও হচ্ছে একটা জিন। এই কথা শোনার পর তখন আমার ছোটো বোন একটা ভয় পেল। তারপর যে ভয় পাওয়া বিষয়টা স্বাভাবিক, কিছুক্ষণ পর স্বাভাবিক হলো এবং বিলকিস ওকে মাথায় আদর বুলিয়ে দিল, হাত বুলিয়ে দিল, বললো যে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি এই জিনিসগুলো উপহার স্বরূপ দিলাম, তুমি জিনিসগুলো নিয়ে যাও, আর এই আংটিটা তোমার জামাইকে তুমি উপহার স্বরূপ দিও, এটা উনি পেলে খুব খুশি হবে, এটা খুব মূল্যবান একটা আংটি। তো যাই হোক, ওদিনকে আমার বোনের সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে আমি কারোর সঙ্গে দেখা করিনি। আমি বললাম যে তোর যখন ইচ্ছে করো তুই আমাকে ফোন দিবি আমাকে, আমি তোকে চলে আসবো সঙ্গে সঙ্গে তোর সঙ্গে দেখা করতে, বিলকিস যতদিন আছে। বিলকিস তখন আমাদেরকে তাকাই বলে, এই একদম মেরে ফেলবো, কিন্তু আমি তোমার সঙ্গে সবসময় আসি, তুমি যখন যা বলবো তখনই আমি সেটা করবো। তো যাই হোক, ওইখান থেকে তখন চলে আসি। আমি আসার পর আমি সত্যি খুব খুশি ছিলাম। আমি জানি না যে এত দ্রুত বাংলাদেশে যাওয়া সম্ভব, আমি কখনো অবশ্যই বাংলাদেশে ফিরবো না। তো বিলকিস তখন বললো যে অবশ্যই ফিরবা, তুমি ফিরবা, তোমার বিল্ডিং তুমি নিবা এবং সেই সঙ্গে তুমি তোমার জমিটুকু বুঝে নিবা এবং সেটার ব্যবস্থা আমি করে দেবো, কীভাবে করতে হয় সেটা আমি দেখবো, তুমি এত চিন্তা করো না। তো ওই অবস্থায় আমি তো তখন আরও বেশি খুশি হয়ে যাই। এদিক দিয়ে আমার কাজের সাইড বেশ ভালো চলতেছিল এবং বিলকিসের সঙ্গে আমার সময় বেশ ভালো কাটতেছিল, খুবই আনন্দের সহিত কাটতেছিল বিলকিসের সঙ্গে। ও মাঝে মধ্যে আসতো আমার সঙ্গে দেখা করতে, 3-4 দিন 5 দিন পর আসতো দেখা করতে। আমরা ওইখানে যেতাম যেখানে আমরা প্রতিনিয়ত গল্প করতাম। তারপরে ওইখানে একটা নদীর তীর ছিল, সেখানে বসে গল্প করতাম, সময় আমাদের খুব ভালোই কাটছিল। তো দেখতে দেখতে বিলকিসের সঙ্গে আমার সম্পর্ক মানে হচ্ছে কি কথাবার্তা, বন্ধুত্ব সুলভ সম্পর্কের প্রায় 6 মাসের বেশি কেটে যায় এবং আমি তখন বুঝতে শুরু করি যে না, আমি বিলকিসকে পছন্দ করতে শুরু করছি বা ওকে আমি ভালোবাসি, বা এই যেতে কোনো কিছু আমার মনের মধ্যে আগে থেকেই ছিল, কিন্তু ওই সময় ফিলিংসটা ছিল একটু তীব্র, একটু ভিন্ন রকমের ফিলিংস, যা কিনা আমি কাটাই উঠতে পারতেছিলাম না। তো আমি যেখানে থাকতাম সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে, কিছু টাকা হওয়ার পর আমি সেখান থেকে আসলে ম্যাচটা ছেড়ে দিই আমি আমার নিজের বাসায় থাকি, মানে একটা সিঙ্গেল বাসা নিয়ে থাকা শুরু করি, কারণ আমার তো টাকা পয়সা তখন অভাব ছিল না। আমি নিজের ইনকাম করতাম, যা নিজে খাইতাম, নিজে পড়তাম, ভালো মন্দ করতাম, সমস্ত কিছু করতাম এবং এই কমিউনিটির অনেককে আমি সাহায্য করছি এবং সবাই আমাকে খুব মানে অন্যরকম মনে করতো এবং মনে করতো যে আমার মধ্যে নিশ্চয়ই কোনো দৈবিক ক্ষমতা আছে, যে আমি যেটা বলি সেটাই হয়। আমি যদি বলি কি যে ওর পরিবার থেকে কালকে ফোন দিবে বিয়ের জন্য, ওকে কালকে বাড়িতে যেতে বলবে, এরকম কথাগুলো মিলে যেত কাকতালীয়ভাবে। আমি জানি না কিসের জন্য হইতো বা কেন হইতো, তবে পরিটা আগে থেকে অনেক কিছু বুঝতে পারতো, আমাকে অনেক কিছুই বলতো বিলকিস। তো এরকম করে কিন্তু আমার সময় খুব ভালো কাটতেছিল এবং খুব আনন্দের সহিত কাটতেছিল। আমার সম্পদের পরিমাণ তখন বেশ খানিকটা বাড়ছে, এদিকে বেতনের সম্পূর্ণ টাকা আমার জমা পড়ে থাকে। বিলকিস আমাকে যেখানে থাকতে দিছে, এই বাড়িটার যে অংশটুকু, সেই অংশটুকুর খরচাপাতি সব বিলকিসই দেয়, আমার জামা কাপড়, খাওয়া দাওয়া সমস্ত কিছু বিলকিস দেয়, আমার আর কি খরচ। তো এরকম করে চলতেছিল। ও এর মাঝখানে আরেকটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি এর মাঝখানে 2বার বাড়িতে গেছি। তো আমার ভাইরা মনে করছে যে আমি হয়তো বিদেশ থেকে চলে আসছি এবং আমি আর বিদেশে থাকি না। তো ওরা আমাকে খুব হালকাভাবে নিয়েছিল। পরবর্তীতে আমি মামলা টামলা করে বিলকিসের মাধ্যমেই মামলা জিতছি আর কি। জিতে আমি আমার বাড়ি এবং আমার যে জমি ছিল সেই জমিটা আমি আমার নিজের দখলে নিয়ে নিই এবং আমার যে বাড়ির ভাগ বটারা পাবো সেই ভাগ বটারার উপরেই মূলত বাড়িটা বানানো ছিল।
এরপরে আমি আমার ঘর থেকে ওদেরকে বের করে দিই। বের করে দেওয়ার পর ওরা আর কি, ওরা ওই পশ্চিম পাশের ভাঙা যে ঘরটা আছে সেটাতেই থাকে। ওদের সঙ্গে আমি আর কথাবার্তা বলি না, এমনকি আব্বা আমার সঙ্গে আমার কথা হয় না। আম্মার সঙ্গে শুধুমাত্র কথা হয়, আব্বার সঙ্গে আমার কথা বলি না, কারণ আব্বাই মূল চিটারিটা আমার সঙ্গে করছে। মানে তার ছোট ছেলে আমি, আমার উপর তার আদর যত্ন ভালোবাসা বেশি থাকবে, অথচ সে এই চিটারিটা তার বড় ছেলেদের সঙ্গে মিশে আমার সঙ্গে করছে। কেন করছে আমি জানি না। বাড়িতে অবশ্যই আমি খুব একটা যাই না, বাড়ির ওই অবস্থা তালামানা দেওয়া আছে। আমার এক রুমে হচ্ছে আমার বোন এবং বোন জামাই আসলে তারা থাকে, আরেক রুমে আম্মা থাকে। আম্মা আব্বার সঙ্গে ঠিকঠাক মতো কথা বলে না, ওই বাড়ির খরচাপাতি আমিই দিই। তো এই মাঝখানে এই ঘটনাটা ঘটছে। তো আমার জীবনে তখন সমস্ত কিছু সেটেল, আমার আসলে তখন ওরকম আক্ষেপ করার মতো তেমন কোনো কিছু নেই। তো এরকম অবস্থায় আমাকে তখন বিলকিস বলে যে, আসলে সত্যি কথা বলতে কি ইসমাইল, আমি তোমাকে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবে সত্যি কথা বলতে আমি আসলে তোমাকে ভালোবাসি। আমাদের মধ্যে ভালোবাসার অনেক অনেক ভালো ভালো মুহূর্ত ছিল, একসঙ্গে কাটানোর অনেক ভালো ভালো মুহূর্ত আছে। তো ওই মুহূর্তগুলো মনে করলে এখনও আমার খুব আনন্দ লাগে। আমি আজকে প্রায় 7-8 বছর ওর সঙ্গে আছি। এই 7-8 বছর আমি এই দুবাইতেই আছি, এখানেই থাকি। আসলে অলৌকিক কিছু ব্যাপার তো আমার মধ্যে আছে, যে অলৌকিক ব্যাপারগুলো আসলে অন্য সাধারণ মানুষের জগতের সঙ্গে মিলবে না, বা এটা মেলা সম্ভব না। বিলকিসকে আমি বিয়ে করেছি 6 বছর হয়েছে, এবং এই 6 বছরে আমি এখানে ওর সঙ্গেই আছি, ওই বাসাতেই থাকি। ও আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে গল্প করে। আমি মাঝে মধ্যে ইচ্ছা হলে বাংলাদেশে যাই আর এখানে থাকি। এখানে থাকার পরে আমি বেশ সম্পদশালী হয়েছি, বেশ অর্থবিত্তের মালিক হয়েছি আমি, অনেক টাকা পয়সা হয়েছে আমার, এখানে বড় ব্যবসা দিয়েছি আমি। এমনকি কিছুদিনের মধ্যে আমি এখানকার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করব। তো এই মূলত হচ্ছে আমার এখানকার থাকা, খাওয়া, পরিবেশনা এবং সমস্ত কিছু। আমি জানি না আমার কপালে কী ছিল, আমার ভাগ্যে কী ছিল, আমি কীভাবে এখানে এসে পড়েছি, বা এখানে এসে আমি সেদিনকে বিলকিসের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তাকে আমি বিয়ে করেছি। সত্যি কথা বলতে এটা ভাগ্য, কপাল যেটা বলে আর কি। আমার জীবনে আমি অনেক খারাপ নিয়তি দেখেছি, কিন্তু আমার জীবনে পরিণতিও খারাপ ছিল, কিন্তু আমি জানি না বিলকিস আসার পরে হয়তো এই পরিণতিগুলো ঠিক হয়ে গিয়েছে। তো সত্যি কথা বলতে এটাই আমার জীবন এবং এটা আমার বেড়ে ওঠা এরকমভাবেই। তো এই ছিল হচ্ছে আমার আজকের ঘটনা। আশা করি আপনারা আমাদের ঘটনাটি শুনতে পছন্দ করেছেন, ভালো লেগেছে আপনাদের কাছে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি আমাদের ঘটনাটা ভালো লাগে, বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি জানি আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা কিনা বিদেশ থেকে আমাদের গল্পগুলো শোনে, তাদের অনেকের জীবনের সঙ্গে হয়তো আজকে ইসমাইল ভাইয়ের জীবনের ঘটনার কিছু অংশ মিলে যেতে পারে, যেটা আসলে সবার সঙ্গেই ঘটে। কিন্তু আমি চাই যে সবাই ভালো থাকেন, যারা প্রবাসী আছেন সকলের জন্য দোয়া করি মন খুলে। এখন যেহেতু রমজান মাস চলছে, রাজাতের মাস চলে এসেছে, রোজার 20তম রোজা আজকে। তো আপনাদের জন্য সকলের জন্য আমি দোয়া করি যে আপনারা সকলে ভালো থাকেন, বিদেশের মাটিতে আপনারা আত্মীয় স্বজন ছেড়ে আছেন, সেখানে ভালো থাকেন, সুখে থাকেন, এবং আপনাদের সঙ্গে যেন কেউ প্রতারণা না করুক, সেটা তো এতটুকুই চাই। আপনারা সহি সালামতে থাকেন এবং দেশের মাটিতে ফিরে আসেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ঘটনা। আশা করি আমাদের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কন্টেন্ট আর জি ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।